আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন and সবাই সুস্থ আছেন। আমাকে একটু জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ক্লাসটি 6:15-তে শুরু হওয়ার কথা থাকলেও 10 মিনিট দেরি হয়েছে টেকনিক্যাল ত্রুটির কারণে। তো একটু জানান আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, আপনারা স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। সবকিছু ঠিক থাকলে আমরা ক্লাসটি একটু সময়ের মধ্যেই শুরু করব। আমরা আর 2 থেকে 3 মিনিট সময় নিব। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আহ, একটু জানাবেন সব ঠিক আছে কিনা। আর যেহেতু ক্লাসটি সকলের জন্যই ফ্রি, তাই আপনার ফ্রেন্ডদেরকেও মেনশন করে একটু জানিয়ে দিবেন। দুঃখিত। আর আজকের ক্লাসে মূলত আমরা কি নিয়ে আলোচনা করব এটা যদি আপনাদেরকে বলি। আজকে হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, যেখানে হচ্ছে যে যেটা মূলত মানবিকের ইউনিট আর কি। সো এখানে আসলে ম্যাথ আইকিউ এই জায়গাগুলো থেকে ওইভাবে প্রশ্ন করা হয় না, তাই মানবিকের স্টুডেন্টদের জন্য চট্টগ্রামের বি ইউনিটে চান্স পাওয়াটা কম্পারেটিভলি ইজি। সো এই বি ইউনিটের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, বিগত বছরে কোন কোন টপিক থেকে কেমন প্রশ্ন এসেছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব আজকের ক্লাসে। সাজেশন পিডিএফ দিয়েন ভাইয়া। আচ্ছা, পিডিএফ তো আমি প্রোভাইড করি না, পিডিএফ হচ্ছে আমাদের টিম প্রোভাইড করে। আপনাকে একটা কাজ করতে হবে, পিডিএফ পেতে চাইলে আপনাকে ক্লাসটা শেয়ার দিতে হবে। শেয়ার দিয়ে যদি আপনি স্ক্রিনশটটা পেজে দেন, যে পেজ থেকেই লাইভ দেখতেছেন, তাহলে হচ্ছে আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর আজকে সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার। সে পুরস্কারটা আমি হচ্ছে বলে দিব ক্লাসের শেষের দিকে। সো আজকে যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর জন্য থাকবে বিশেষ একটা পুরস্কার। ওকে, ঠিক আছে। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। সো আমরা মূলত হচ্ছে আজকে শুরুর দিকে যেটা করব সেটা হচ্ছে যে আপনার আহ, অন্যান্য ক্লাসের মতো আপনাদেরকে হচ্ছে টপিক ওয়াইজ হচ্ছে যে বিশ্লেষণ আছে, এই বিশ্লেষণ রিপোর্টটা দেখবো আমরা, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। এরপর হচ্ছে আমরা সরাসরি প্রশ্ন সমাধান যে অংশটা আছে এই অংশে চলে যাব। সো আমাদের প্রথম কাজটা থাকবে তাহলে হচ্ছে যে আমাদের যে হচ্ছে বিশ্লেষণটা আছে এই বিশ্লেষণটা দেখে নেওয়া। বিশ্লেষণ দেখার পরে আপনার হচ্ছে যে সরাসরি আমরা কোশ্চেন সলভে চলে যাব। সো কোশ্চেন সলভ সেশনের পরে আমরা হচ্ছে যে আহ, আপনারা আসলে বুঝতে পারবেন যে হচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন আসলে কঠিন হয় নাকি হচ্ছে যে এটা খুব বেশি সহজ হয় না। ঠিক আছে, চলেন তাহলে হচ্ছে আজকের মতো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। সো আমাদের ক্লাসের যে একদম শুরুর যে অংশটা আছে, শুরুর অংশে আমরা দেখে নিই যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। দেন আমরা পরবর্তীতে প্রশ্ন সলভ যে পার্ট আছে এটাতে চলে যাব। প্রথমে যদি আমরা দেখি যে একজন বললেন যে কত বছরের প্রশ্ন সলভ আছে এই জায়গায়, বা কত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব আমরা। সো আমরা হচ্ছে যে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। বিগত 10 বছরের যে প্রশ্ন আছে এই 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব, যেটা করতে আপনাদের হয়তো বা অনেক বেশি টাইম লাগতো। এই কাজটা আমরা সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। সো এখন আসলে আপনি বুঝতে পারবেন খুব সহজেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে কোন কোন টপিকগুলোতে ফোকাস দেয়। আচ্ছা, চলেন তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। প্রথমে যদি আমরা দেখি সাম্প্রতিক, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি পড়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, হাইলাইটেড কিছু সাম্প্রতিক ঘটনা আপনারা দেখে নিলেই হয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। আহ, অনেক বেশি সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে না। বরাবরই আমরা যদি দেখি প্রাচীন বাংলার ইতিহাস, তারপর হচ্ছে উপমহাদেশে মুসলিম শাসন, তারপর হচ্ছে ইউরোপীয়দের আগমন, সহজ ভাষায় যদি আমরা বলি আমাদের হচ্ছে এই জায়গায় প্রাচীন প্রাচীন বাংলা থেকে
প্রাচীন বাংলা থেকে আপনার হচ্ছে যে মুক্তিযুদ্ধ, দ্যাটস মিন 1947 পর্যন্ত দেশ বিভাজন, এই টপিকগুলা গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলা থেকে 47, দেখেন এই যে তিনটা টপিক, এই তিনটা হচ্ছে প্রাচীন বাংলা থেকে আপনার 1947 সাল পর্যন্ত প্রতি বছরই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। আমরা যদি তিনটা টপিক একসাথে করে দেই, দেখেন তাহলে হচ্ছে যে এই তিনটা টপিক থেকে আপনার হচ্ছে যে 6টা প্রশ্ন এসেছিল লাস্ট ইয়ারে, তার আগের বছরে 3টা, তার আগের বছরে 2টা। তার মানে এই পার্টটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আসলে প্রশ্ন মাস্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে প্রশ্নই করবে। সো এই জায়গা থেকে আপনাকে জাস্ট দেখে নিতে হবে তাহলে একদম প্রাচীন কাল থেকে বা প্রাচীন বাংলা থেকে শুরু করে দেশ বিভাজন, 47-এর দেশ বিভাজন পর্যন্ত। এবার যদি আমরা দেখি মুক্তিযুদ্ধের অংশটা 1947 থেকে 1971 সাল পর্যন্ত, এই যে অংশটা আছে বা এই মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত যে ঘটনা আছে, এই ঘটনা থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন এসেছে। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী যে ঘটনা আছে, তার মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে ঘটনা ছিল, এই জায়গা থেকে আপনাদেরকে বারবার বলেছি সেক্টরগুলো একটু ভালোভাবে পড়তে হবে, মুজিবনগর সরকার পড়তে হবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, ভাস্কর্য, স্থাপত্য, উপন্যাস, নাটক, এইগুলো আর কি সহজ ভাষায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, চলচ্চিত্র, উপন্যাস, গান, এইগুলা। অপরদিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য, ভাস্কর্য, এই কয়েকটা টপিক একটু গুরুত্ব পাবে এবার ভর্তি পরীক্ষায়। অপরদিকে আপনার কি করতে হবে, অপরদিকে আপনার হচ্ছে যে 70 পরবর্তী ঘটনা, 71 পরবর্তী ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ কি কি ঘটনা আছে, দেশের এই রাজনৈতিক পটভূমির যে আপস এন্ড ডাউন আছে, এইটা আছে। রাজনৈতিক পটভূমির উত্থান পতনের পাশাপাশি এই জায়গায় কি আছে আপনার, রাজনৈতিক পটভূমির উত্থান পতনের মানে এই আপস এন্ড ডাউনের পাশাপাশি এখানে আছে হচ্ছে যে বাংলাদেশের সংবিধান রচনা, স্বাধীন দেশের জন্য সবচেয়ে, যদিও সংবিধান আলাদা একটা টপিক, তারপরে হচ্ছে যে এটা আমরা এই জায়গায় দিতে পারি। এরপর দেশের অভ্যন্তরীণ কাঠামো, এই জিনিসগুলো নিয়ে এই জায়গায় আসলে হচ্ছে যে আচ্ছা, শুনতে পাচ্ছেন না? সাউন্ড সাউন্ড একটু কম, বাট শোনা যাচ্ছে তো। আমার ফোনে দেখেন একটু কম শোনা যাচ্ছে সাউন্ড, বাট শোনা যাচ্ছে। সাউন্ড ইস্যু। আচ্ছা, আমাদেরকে 1 মিনিট সময় দিবেন, আমরা হচ্ছে যে সাউন্ডটা ফিক্স করে নিব। সাউন্ড একদম সমস্যা না, জাস্ট 1 মিনিট সময় দেন, আমরা হচ্ছে সাউন্ডটা ফিক্স করে দিচ্ছি। ওকে, এখন এখন আশা করি আপনাদের সাউন্ডে কোনো সমস্যা নাই। একটু না অনেক কম? আচ্ছা, এখন ঠিক আছে আশা করি। এখন সাউন্ড ঠিক আছে? একটু জানাবেন এখন সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। চলেন, আমি তো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম সাউন্ড ঠিক আছে নাকি কিনা জানাইতে, আপনারা তো জানান নাই। এবার যদি আমরা দেখি, মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনার মধ্যে আছে বাংলাদেশের সংবিধান এবং আইন, এই জায়গা মাস্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। আপনাকে সংবিধানটা খুব ভালোভাবে পড়তে হবে। সংবিধান সংবিধান বলতে আপনি হচ্ছে যে সংবিধানের বেশ কয়েকটা পার্ট আছে, সেটা খুবই ভালোভাবে পড়তে হবে। সংবিধানের পরবর্তী হচ্ছে যে আমাদের যে শাসন কাঠামো আছে, এই শাসন কাঠামোটা একটু ভালোভাবে পড়তে হবে। শাসন কাঠামো বলতে আমরা কি কি বুঝি? শাসন কাঠামো বলতে হচ্ছে যে এই যে দেশের অভ্যন্তরীণ যে শাসন কাঠামো, এই শাসন কাঠামোটা একটু ভালোভাবে পড়বেন। এখানে আপনারা একটু ভালোভাবে দেখতে হবে আপনাদেরকে হচ্ছে আইন বিভাগটা একটু দেখলেন, দেন হচ্ছে বিচার বিভাগটা ভালোভাবে দেখতে হবে।
আইন বিভাগের পরে আপনার হচ্ছে বিচার বিভাগটা একটু ভালোভাবে পড়তে হবে, দেন হচ্ছে নির্বাহী শাসন বিভাগ যেটা আর কি, এই নির্বাহী শাসন বিভাগটাকে আপনাকে ভালোভাবে দেখতে হবে। আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী শাসন শাসন বিভাগ, এই তিনটা জিনিস একটু ভালোভাবে দেখতে হবে এই পাঠ থেকে। দেখেন প্রতি বছর এই জায়গা থেকে প্রশ্ন করেছে। বাংলাদেশ সরকার এবং সরকার ব্যবস্থা এই জায়গাটা এত বেশি গুরুত্ব পাবে না এবার। এরপর যদি আমরা দেখি বাংলাদেশের জাতীয় বিষয় বলি, এই পার্ট, তারপর বাংলাদেশের জাতীয় এবং প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পরিস্থিতি, এই অংশগুলা থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে প্রশ্ন করে না এই জায়গা থেকে, নর্মালি বিগত বছরের প্রশ্ন আসে নাই। তারপর যদি আমরা দেখি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এখান থেকে কালে ভদ্রে একটা প্রশ্ন এসেছিল, তাও 16-17 সেশনে। বাংলাদেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনীতি, এই সেগমেন্টটাও এই জায়গার জন্য গুরুত্বপূর্ণ না। তারপর যদি আমরা দেখি বাংলাদেশের বন এবং সম্পদ, এই পার্টটা গুরুত্বপূর্ণ, বিগত বছরের প্রশ্ন এসেছে এই জায়গা থেকে। গত 2 বছরের প্রশ্ন আসে নাই, তবে 20-21 এবং হচ্ছে যে 19-20-এ এই জায়গা থেকে আপনার প্রশ্ন এসেছে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, এই পার্টটা থেকে প্রশ্ন গত বছর এসেছিল, তার আগের বছর আসে নাই, আবার তার আগের বছর এসেছে। এই পার্টটা আসলে আপনার হচ্ছে যে খুব বেশি যে হচ্ছে যে গুরুত্বপূর্ণ এমন না, আবার স্কিপ করার সুযোগ নাই। এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং হচ্ছে যে সঙ্গীত অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব, এই জায়গাতে আপনি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও শিল্পকলা, এই পার্টটা একটু ভালোভাবে দেখবেন আপনারা। বাংলাদেশের সংস্কৃতি সংস্কৃতি ও শিল্পকলা, বাংলাদেশের সংস্কৃতি ও শিল্পকলা, এই পার্টটা খুবই ভালোভাবে দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য। বিশেষ করে যদি আমরা দেখি আমাদের হচ্ছে যে সংস্কৃতি ও শিল্পকলার মধ্যে যদি আমরা দেখি বেশ কিছু যে হচ্ছে আপনার আপনার বিখ্যাত যে গান আছে, বা অঞ্চল ভেদে বিশিষ্ট গান আছে, অঞ্চল ভেদে বিশিষ্ট নৃত্য আছে, তারপর হচ্ছে যে আপনার ভাস্কর্য, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যগুলোও এই পাশটাতে দেখলে হয়। এটা যদিও আলাদা দেখেছেন আপনি, বিভিন্ন যে চিত্রশিল্পী আছে, চিত্রশিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম, এই জিনিসগুলো আপনারা হচ্ছে যে ভালোভাবে দেখতে হবে এই জিনিসটার জন্য। শিক্ষা বলতে আপনারা ডেফিনেটলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য চবি সম্পর্কে বিস্তারিত জানবেন, চবি সম্পর্কে একটু ভালোভাবে জানবেন। এরপর আলোচিত প্রতিষ্ঠান, আলোচিত প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রতিষ্ঠান আপনারা একটু জানলেন, যেমন হচ্ছে আপনারা বাংলা আচ্ছা, আপনারা আলোচিত প্রতিষ্ঠানের মধ্যে মোটামুটি দেখেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, যেমন হচ্ছে যে আপনার বাংলা একাডেমি সম্পর্কে দেখেন, তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দেখেন, যেটা ক্লাসে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের কবি সাহিত্যিক সাহিত্যকর্ম উপাধি ছদ্মনাম, মহাকাব্য পত্র পত্রিকা, দেখেন এই পার্টটা কিন্তু আপনার বাংলার সাথে রিলেটেড। হ্যাঁ, আপনার হচ্ছে যে বাংলার সাথেও কিন্তু রিলেটেড। এটা কিন্তু আপনি হচ্ছে যে বাংলা যখন পড়তেছেন তখনও কিন্তু হচ্ছে যে পড়তেছেন। হ্যাঁ, আপনি যখন হচ্ছে যে আপনার বাংলা সাহিত্য পড়তেছেন, বাংলা সাহিত্য যখন পড়তেছেন আপনার, তখনও কিন্তু এই পার্টটা পড়তেছেন বাংলা সাহিত্যর সময়। তাই এই পার্টটা আপনার এক ঢিলে দুই পাখি মারার মতো হবে। একদিকে হচ্ছে আপনার বাংলাতে হেল্প করবে, আবার জিকেতেও হেল্প করবে। এখান থেকে বেসিক্যালি কি কি দেখতে হবে দেখেন, বাংলাদেশের কবি সাহিত্যিক, সবগুলা কবি সাহিত্যিক সম্পর্কে জানতে হবে না, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক সম্পর্কে জানলে হবে। সাহিত্যকর্ম এবং উপাধি, এই যে কবি সাহিত্যিক আছে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এদের মতো উল্লেখযোগ্য যে মাইকেল মধুসূদন দত্ত, উল্লেখযোগ্য যে কবি সাহিত্যিক আছে, এদের আলোচিত যে গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলো সম্পর্কে জানতে হবে। তাদের বিখ্যাত উক্তি সম্পর্কে জানেন। মহাকাব্য এবং পত্রপত্রিকা, পত্রপত্রিকা বলতে কে কোন পত্রিকার সম্পাদক ছিল, কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছে, উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি, ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি, কোন গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই ধরনের তথ্যগুলো এই জায়গা থেকে দেখবেন আর কি। এবার যদি আমরা দেখি সভ্যতা ও ধর্ম, সভ্যতা বলতে হচ্ছে যে আপনার ওই যে আপনারা যেটা হচ্ছে যে বৈশ্বিক ইতিহাস, বৈশ্বিক ইতিহাস যেটা, এইটা হচ্ছে যে সভ্যতা ও ধর্মের যে পার্টটা আছে, বৈশ্বিক ইতিহাস এবং হচ্ছে যে বিশ্ব ধর্ম। ধর্ম বলতে হচ্ছে যে আপনারা হচ্ছে যে এখান থেকে পড়বেন কি ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম, শুধুমাত্র ইসলাম ধর্ম পড়বেন এমন না, ইসলামের ইতিহাসটাও লাগবে এখানে। এই ইসলাম ধর্মের পাশাপাশি আপনার এই জায়গায় হচ্ছে ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস পাঠটাও লাগবে আপনার এই জায়গায়। ইসলাম ধর্ম যে শুধু পড়বেন এমন না, ইসলামের ইতিহাসটাও আপনার এই জায়গায় লাগবে। এরপর আপনার এই জায়গা থেকে কি করতে হবে, এই জায়গা থেকে যদি হচ্ছে আমরা দেখি ইসলাম ধর্মের সাথে ইসলামের ইতিহাসটা আপনি দেখলেন,
তারপর হচ্ছে যে আপনারা হচ্ছে যে এখান থেকে পড়বেন জয় ইসলাম। আপনার ফোনের সাউন্ড কম, আপনার ফোনের সাউন্ড ঠিক করেন, সাউন্ড ইজ ওকে। ইসলাম ধর্ম, এরপর হিন্দু ধর্ম এবং অন্যান্য যে ধর্মগুলো আছে এই ধর্মগুলোর যে বেসিক টার্ম আছে এই টার্মগুলো জানবেন। এবার যদি আমরা দেখি দেশ পরিচিতি, দেশ পরিচিতির বলতে হচ্ছে আপনারা এই জায়গায় হচ্ছে যে মহাদেশ পরিচিতিটাও তো পড়ে ফেলবেন। এই জায়গায় হচ্ছে মহাদেশ পরিচিতিটা পড়লেন, মহাদেশ পরিচিতি প্লাস আলোচিত দেশ, মহাদেশ পরিচিতি প্লাস আলোচিত যে দেশসমূহ আছে এই আলোচিত দেশগুলো দেখেন, মহাদেশ পরিচিতি এবং আলোচিত দেশগুলো দেখলে আপনার হচ্ছে যে হয়ে যাচ্ছে এই জায়গা থেকে। অঞ্চল পরিচিতি, মহাদেশ পরিচিতির মধ্যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মহাদেশ পরিচিতির মধ্যে আপনার বিভিন্ন যে অঞ্চল পরিচিতি আছে এই অঞ্চল পরিচিতিগুলা দেখেন। অঞ্চল পরিচিতি বলতে আমি যদি আপনাদেরকে বুঝাই, যেমন আপনারা যদি দেখেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলো, তারপর হচ্ছে হর্নস অফ আফ্রিকা বলতে কি বুঝো, তারপর সেভেন সিস্টার্স বলতে কি বুঝো, সো এই যে তারপর হচ্ছে যে আপনার গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে কি বুঝো, বিভিন্ন মহাদেশে যে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো আছে না, তারপর মধ্যপ্রাচ্য বলতে কি বুঝো, কোন কোন দেশগুলো, দূরপ্রাচ্যের দেশ কোনটি বা কয়টি, এই যে বিভিন্ন অঞ্চল, এই অঞ্চল পরিচিতিটা একটু ভালোভাবে দেখতে হবে। এখান থেকে আপনার হচ্ছে যে প্রশ্ন পাবেন। এবার একটু গুরুত্বপূর্ণ বাট আপনারা হচ্ছে যে ভয় পান এরকম একটা টপিক হচ্ছে যে স্নায়ুযুদ্ধ বা যুদ্ধ, বিপ্লব, আন্দোলন। সো এই জায়গা থেকে আপনার মূলত কি কি দেখতে হবে, এই জায়গা থেকে প্রথমে দেখতে হবে বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো দেখতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো দেখবেন আপনারা এই সেগমেন্ট থেকে, যেমন আপনারা একদম শুরু থেকে মানে গুরুত্বপূর্ণ এত সবগুলো যুদ্ধ লাগবে না আপনার। এখান থেকে যদি আমরা দেখি 30 ইয়ার্স ওয়ার, 30 ইয়ার্স ওয়ারের পরবর্তী হচ্ছে আপনারা আরো অনেকগুলো যুদ্ধ আছে, গ্রেকো পার্সিয়ান ওয়ার, তারপর হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা তো খুবই আলোচিত, উপসাগরীয় যুদ্ধ, তারপর হচ্ছে কোরিয়ান ওয়ার, তারপর হচ্ছে যে আফিম ওয়ার, তারপর হচ্ছে 100 ইয়ার্স ওয়ার। এই যে গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো আছে এবং আলোচিত যুদ্ধগুলো, এই আলোচিত যুদ্ধগুলো আপনারা দেখবেন এই জায়গা থেকে। যুদ্ধের পরে হচ্ছে আপনারা বিপ্লব দেখবেন, হ্যাঁ সব বিপ্লব আলোচিত আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ বিপ্লবগুলা, যেমন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব থেকে শুরু করে আপনার হচ্ছে যে অক্টোবর, এরপর হচ্ছে যে আপনার আরব বসন্ত এবং গুরুত্বপূর্ণ যে বিপ্লবগুলো আছে এই বিপ্লবগুলো আপনারা দেখতে হবে। তারপরে সামরিক সমস্যা ও সংঘাত, সামরিক সমস্যার মধ্যে আপনারা দুইটা পার্ট দেখলেই হবে। এখান থেকে হচ্ছে আপনারা মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য সংকট এই পার্টটা দেখলেই হচ্ছে, হ্যাঁ এই জায়গা থেকে আপনারা মধ্যপ্রাচ্য সংকট প্লাস হচ্ছে রাশিয়ার যে হচ্ছে ইউক্রেনে হচ্ছে যে সামরিক ইনভেনশনটা আছে এটা একটু দেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই দুইটা পার্ট দেখলে হচ্ছে আর মধ্যপ্রাচ্য সংকটটা। এবার আসি হচ্ছে আমরা আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের যে একটা পার্ট আছে এই সংস্থা ও সংগঠন। সো এই সংস্থা ও সংগঠন থেকে আপনারা দেখেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা সংগঠন এবং আন্তর্জাতিক জোট, এই পার্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে। আমরা এই দুইটা সেগমেন্টকে একত্র করে দিই, কারণ এই দুইটা সেগমেন্টকে আলাদা করার দরকার নাই। এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন পাবেন আমি আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রথমত হচ্ছে দেখেন জাতিপুঞ্জ, আপনারা এইগুলো যদি সেগমেন্ট ধরে ধরে পড়েন তাহলে আপনার জন্য সহজ হবে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হইল হচ্ছে আপনার জাতিপুঞ্জ, জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হইল, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। এই যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হইল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, এই জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে আবারও যুদ্ধ ব্যবস্থা যাতে আপনার পুনরাবৃত্তি না ঘটে, এই কারণে হচ্ছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। জাতিপুঞ্জের ব্যর্থতায় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে আপনার প্রতিষ্ঠিত হয় হচ্ছে জাতিসংঘ, এরপর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। এন্ড জাতিসংঘ আলটিমেটলি আসলে পুরোপুরি যে আপনার সফল হয়েছে এটা বলা যাবে না। জাতিসংঘ সম্পর্কে জানলেন এবং জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ যে হচ্ছে অন্যান্য অঙ্গ সংস্থা আছে এই অন্যান্য অঙ্গ সংস্থা সম্পর্কে জানলেন। অন্যান্য অঙ্গ সংস্থার পরে আপনার হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক জোট। এখানে দেখেন আন্তর্জাতিক সংস্থা সংগঠন পড়তে যায় আপনারা সবচেয়ে বড় ভুল করেন, একটা সাধারণ জ্ঞান বই নেন, একটা সাধারণ জ্ঞান বইয়ে দেখেন যে দুনিয়ার যতগুলো আন্তর্জাতিক সংস্থা সংগঠন আছে এগুলো এক নজরে দেখেন, দেখে আপনাদের মাথা ঘুরায় যায়। এই কাজটা করা যাবে না। আন্তর্জাতিক সংস্থা সংগঠন থেকে সাধারণ জ্ঞানের মূল যে থিমটা সেটা হচ্ছে আপনাকে সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে। সো আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের জন্য আপনি হচ্ছে যে
দুইটা ওয়েতে প্রিপারেশন নেন। প্রথমত হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলো পড়েন, দ্বিতীয়ত হচ্ছে আলোচিত আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলো পড়েন। গুরুত্বপূর্ণর মধ্যে তো আপনাকে ডেফিনেটলি তো হচ্ছে ইউএন পড়তে হবে। ইউএন এর পূর্বে কি ছিল? জাতিপুঞ্জ ছিল, লিগ অফ নেশন ছিল, লিগ অফ নেশন পড়তে হবে। ইউএন এর মূল অঙ্গ সংস্থাগুলো পড়লেন। এরপরে আপনি কি পড়বেন? আপনার হচ্ছে যে সামরিক জোটের মধ্যে হচ্ছে ন্যাটোটা পড়েন, ইউরোপীয় ইউনিয়নটা পড়েন, ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন পড়েন। এরপর হচ্ছে যে আপনার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোট আপনাকে ক্লাসে পড়াই দিব অবশ্যই। এরপর হচ্ছে আঞ্চলিক জোটের মধ্যে সার্কটা পড়েন। তারপর হচ্ছে যে আরো আলোচিত হচ্ছে যে আপনার আন্তর্জাতিক জোটের মধ্যে কোনটা সবচেয়ে বেশি আলোচিত? ব্রিক্সটা আলোচিত, ব্রিক সম্পর্কে পড়েন। এরপর হচ্ছে যে আপনার সিকিউরিটির সাথে রিলেটেড ইন্টারন্যাশনাল জোট কোয়াড আছে, কোয়াডটা সম্পর্কে জানেন। সো এই জিনিসগুলা মানে এতগুলা পড়া লাগবে না। এখান থেকে সিলেক্টিভ ধরেন সর্বোচ্চ ম্যাক্সিমাম 10টা, ম্যাক্সিমাম 10টা, এর বেশি পড়া লাগবে না এবং এর মধ্যে থেকে কমন পড়বে। এগুলো একটু দেখেন। এরপর হচ্ছে আবহাওয়া, জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ডেফিনেটলি ভালোভাবে দেখবেন, কিন্তু এখানে কনফারেন্স অফ দ্য পার্টি সম্পর্কে খুবই ভালোভাবে জানতে হবে। কপ সম্পর্কে জানেন, কপের শুরুটা কিভাবে হয়েছিল, জলবায়ু সংক্রান্ত যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো সম্পর্কে একটু জানেন, ধরিত্রী সম্মেলন কবে কোথায় কিভাবে হয়েছিল এগুলো সম্পর্কে জানেন, তাই হয়ে যাবে। বিশ্ব অর্থনীতি, আমদানি রপ্তানি। তো বিশ্ব অর্থনীতির সাথে মার্চ করে আপনি বাংলাদেশের অর্থনীতিটা একটু জাস্ট হচ্ছে দেখে নেবেন। বিশ্ব অর্থনীতির স্ট্যাট দেখতে হবে না আপনার, বেসিক কিছু ইনফরমেশন আছে। বিশ্ব অর্থনীতি বললেও এই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূলত প্রশ্ন করবে অর্থনীতির বেসিক থেকে। সো অর্থনীতির যে বেসিক পার্টটা আছে এই পার্টটা আপনারা হচ্ছে যে পড়ে ফেলবেন, এর সাথে মিলে আপনার হচ্ছে যে পড়ে ফেলবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো আপনি হচ্ছে যে অনেক দিছেন কোপ। সো আশা করি এই চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি আপনার স্টুডেন্টদের জন্য একটু হচ্ছে পরিশ্রম করবেন। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা দেখি ওই তো সংস্থাগুলো দেখলাম। চুক্তি ও সম্মেলনের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো দেখবেন। এই তো আর কি। সর্বশেষ হচ্ছে জনসংখ্যা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি। আর বাকি যে সেগমেন্টগুলো আছে এগুলো আপনারা একবার অ্যানালাইসিস রিপোর্টটা দেখে নিয়েন, দেখলে আপনাদের জন্য জিনিসটা সহজ হবে। আপনারা একটু বাকি সেগমেন্টের অ্যানালাইসিস রিপোর্টটা দেখে নেন। এখন কথা হচ্ছে আপনারা পাবেন কোথায় এই অ্যানালাইসিস রিপোর্টটা? এই অ্যানালাইসিস রিপোর্টটা পাবেন আপনারা যারা ক্লাস শেয়ার করবেন, শেয়ার করে হচ্ছে পেজে মেসেজ দিবেন, তারা এই অ্যানালাইসিস রিপোর্টটা পেয়ে যাবেন। ওকে, চলেন এবার যদি হচ্ছে আমরা দেখি। একজন বলছে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য কোনো বই আছে কিনা? আচ্ছা, এটার সহজ একটা উত্তর দেই। আমি আমি আমার জীবনে কখনো হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বইগুলো আছে এই বইগুলো পড়ি নাই। আমি পড়ি নাই। যেমন হচ্ছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটা বই কিনেছিলাম আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেই, যে প্রসিদ্ধ বইটা আপনারা সবাই রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার আগে পড়েন। সো ওই বইয়ের ভুলের পরিমাণ এত বেশি ছিল, এত বেশি ভুলের পরিমাণ পাওয়ার পরে আমি ওই বইয়ের যে রাইটার আছে তাকে ফোন দিলাম। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় তার নাম্বার দেওয়া ছিল, সে হয়তো ভাবছে বই নেওয়ার জন্য তাকে ফোন দেওয়া হয়েছে। সো তাকে ফোন দেওয়ার পরে সে বলল যে এই বইগুলো আসলে এমনই হয়, আমরা দ্রুততার সাথে বইগুলো পড়েছি, ভুলগুলো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনি একটু দেখে নেবেন। এটা ছিল তার রিপ্লাই। সো প্রথম বিষয়গুলো দেখেন, ভার্সিটির যে বিষয়টা, চান্স পাওয়ার যে বিষয়টা, এখানে সিট নির্দিষ্ট। ধরলাম আপনার এখানে 100টা সিট আছে, ধরে নিলাম 100টা সিট আছে। সো এই 100টা সিটে কারা চান্স পাবে? যাদের প্রস্তুতিটা একদম টপ নচ লেভেলের আছে তারাই চান্স পাবে 100টা সিটে। কারণ এখানে প্রতিযোগিতাটা হয় সবচেয়ে বেশি, অলরেডি আপনারা অবগত আছেন, আপনারা পরীক্ষা দিয়েছেন বেশ কয়েকবার। সো এই ধরনের বই পড়ে আসলে চান্স পাওয়াটা একটু কঠিন। হ্যাঁ, আর নর্মালি আপনি যদি একটা ভার্সিটিতে যায় রিভিউ নেন, দেখবেন যারা চান্স পাইছে এদের কেউই এই ধরনের বইগুলো পড়ে চান্স পায় নাই। মৌলিক বই পড়েন, সাধারণ জ্ঞানের জন্য একটা বই পড়েন, বাংলার জন্য একটা বই পড়েন, ইংরেজির জন্য একটা বই পড়েন, এটা আপনাকে সবচেয়ে বেশি হচ্ছে যে হেল্প করবে। ওকে, প্রথমে যদি আমরা দেখি বঙ্গবন্ধুর অনুরোধে ভারতের মিত্রবাহিনী কখন স্বাধীন বাংলাদেশ ত্যাগ করে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই রিলেটেড প্রশ্নগুলা এই সিজনের জন্য গুরুত্বপূর্ণ না, আপনাদের এই সেশনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না। বুঝতে পারছেন? অলরেডি স্ক্রিনশট নিয়ে নিছি। ওকে, স্ক্রিনশট নিলে তো ভালো, সমস্যা নাই। স্ক্রিনশট যদি নিয়ে থাকেন তাহলে তো হইলই, আপনাদের সমস্যা তো নাই তাহলে। আচ্ছা, এবার যদি আমরা দেখি বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কখন স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করেন।
বঙ্গবন্ধুর অনুযায়ী আচ্ছা, যুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল হচ্ছে যে বাংলাদেশের মাটি থেকে ভারতের যে আহ, যারা আছে ভারতীয় আপনার হচ্ছে যে মিত্রবাহিনী বলতে সহজ ভাষায় যদি বলি, ভারতীয় হচ্ছে মিলিটারি যারা ছিল, তারা এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডটা ত্যাগ করা। এরকম অনেক নজির আছে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ চলাকালীন সময়ে সাহায্য করতে এসেছিল, কিন্তু তাদের সোলজারদেরকে ফিরিয়ে নিতে তারা অনেক বেশি দেরি করেছে। বাট বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে মিত্রবাহিনী খুব দ্রুত 12 মার্চ 1972 সালে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতে এসেছে আমরা একটু আগে অ্যানালাইসিস করলাম না? এটা হচ্ছে মূলত আপনার প্রাচীন কাল থেকে শুরু করে ওই যে 1947-এর আগের যে ঘটনা আছে, এই ঘটনার থেকে এই প্রশ্নটা এসেছে। পর্তুগিজ, আপনার হচ্ছে যে ব্রিটিশ, ফরাসি, নাকি হচ্ছে যে আপনার হচ্ছে যে ওলন্দাজ, কারা সর্বপ্রথম আপনার হচ্ছে যে ইউরোপীয় বণিকদের মধ্যে এসেছে? আচ্ছা, একজন ব্যক্তি এসেছিল, তার নামটা কি কেউ বলতে পারবেন? ভাস্কো দা গামা। তিনি একটা বন্দরে আসেন, বন্দরের নাম হচ্ছে কালিকট বন্দর। তিনি ভারতের কালিকট বন্দরে আসেন। কত সালে আসেন বলতে পারবেন? ভাস্কো দা গামা 1400 ভাস্কো দা গামা 1498 সালে ভারতের কালিকট বন্দরে আসেন। তাহলে ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ। এই ভাস্কো দা গামা একজন পর্তুগিজ নাগরিক ছিলেন। তাহলে ভাস্কো দা গামা পর্তুগিজ নাগরিক ছিলেন। সো দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার ইজ ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসে তাহলে কারা? পর্তুগিজরা। ইউরোপীয় পিডিএফ দিবেন না? আরেকজন আনসার দিছে না। পিডিএফ কেন দিব না? আপনাদেরকে দেওয়ার জন্যই তো পিডিএফটা বানানো হয়েছে। এটাকে আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য বানিয়েছি, বাট জিনিসটা তো আমি ডিস্ট্রিবিউট করি না। এটা আমাদের টিম আছে, আমাদের টিম থেকে ডিস্ট্রিবিউট করা হয়। পিডিএফ পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, ক্লাসটাকে শেয়ার দিতে হবে। শেয়ার দেওয়ার পরে আপনি পেজে যখন হচ্ছে যে স্ক্রিনশটটা দিবেন, স্ক্রিনশট দিলে আপনাকে পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম কি? হিলি স্থলবন্দর, সোনামুরজি স্থলবন্দর, আখাউড়া স্থলবন্দর, নাকি বেনাপোল স্থলবন্দর? বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম কি বলেন? আমি আপনাদেরকে একটা হিন্ট দেই। আপনার হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর যেটা, সেটা হচ্ছে যশোরে অবস্থিত। এই স্থলবন্দরের ভারতীয় অংশের নাম হচ্ছে পেট্রোপোল। ওকে, সবাই মোটামুটি সঠিক উত্তরই দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর, যেটা হচ্ছে আপনার কোথায় অবস্থিত? যশোরে অবস্থিত। এই স্থলবন্দরের ভারতীয় অংশের নাম হচ্ছে পেট্রোপোল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল? একটু বলি, বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্রটা আছে, এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক আপনার স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়? 25 মার্চ মধ্যরাতে, অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে। সো এই স্বাধীনতার ঘোষণাপত্রের নাম কি? আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, এই যে স্বাধীনতার যে ঘোষণাপত্রটা, এই স্বাধীনতার ঘোষণাপত্রটাই আপনার হচ্ছে মূলত এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এই স্বাধীনতার ঘোষণাপত্রটাকেই কিন্তু বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে করা হয়, গ্রহণ করা হয় 10 এপ্রিল 1971 সালে। যেই দিন মুজিবনগর সরকার গঠিত হয়, এই স্বাধীনতার ঘোষণাপত্রটাকে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে গ্রহণ করা হয়। ডিক্লারেশন হবে না বাবা, মিক্স টাইপের আনসার কেন দিচ্ছেন এইখানে? আচ্ছা, ভুল করেন, এটাই ভুল করার জায়গা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম ছিল হচ্ছে দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। সো ডিক্লারেশন হবে না।
ডিক্লারেশন হবে না। দেখেন ভুলগুলা কোথায় কোথায় আছে। এখানে ভুল আছে ইন্ডিপেন্ডেন্স নাই, দ্য প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স হবে, বাট দ্য প্রোক্লামেশন অফ বাংলাদেশ আছে। দ্য প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে খ নাম্বারে, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এইটা দেয়া আছে। আপনারা ট্র্যাপে পড়বেন হচ্ছে দ্য ডিক্লারেশন অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্সের মধ্যে, বাট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে হচ্ছে আপনার খ নাম্বারটা, সেটা হচ্ছে যে দ্য প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম ছিল। এবার যদি আমরা দেখি কোনটি জাপান সাগর এবং পিচ সাগরের মাঝে অবস্থিত, কোনটি জাপান সাগর এবং পিচ সাগরের মাঝে অবস্থিত। আমরা একটু দ্রুত আগাই, হ্যাঁ, আমাদের প্রশ্ন অনেকগুলো। জাপান সাগর ও পিচ সাগরের মাঝে অবস্থিত কোনটা? কোনটি জাপান সাগর এবং পিচ সাগরের মাঝে অবস্থিত? ওকে, সো বাহরাইন উপদ্বীপ, জাভা উপদ্বীপ, কোরিয়া উপদ্বীপ নাকি আরব উপদ্বীপ? মূলত হচ্ছে জাপান সাগর এবং পিচ সাগরের মাঝে অবস্থিত হচ্ছে কোরিয়া উপদ্বীপ। কোরিয়া উপদ্বীপটি জাপান সাগর এবং পিচ সাগরের মাঝে অবস্থিত। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কে? যদিও আপনাকে এইবার 2023 সালেরটা জিজ্ঞাবে না, আপনাদেরকে সর্বশেষ যেটা আছে এটা জিজ্ঞাবে, তাই সর্বশেষটা আপনারা দেখে নেবেন। ওকে, আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে আপনারা যারা ভয়ে আছেন তাদের জন্য একটা কোর্স আছে, সেটা হচ্ছে অল ইন ওয়ান কোর্স, যেটা হচ্ছে মানবিকের স্টুডেন্টদের জন্য। মূলত এই একটা কোর্স থেকে আপনাদের অন্যান্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনারা যারা হচ্ছে এই ক্লাস দেখে এই কোর্সে ভর্তি হবেন, বা এই ক্লাস দেখার পরে আপনারা হচ্ছে ডিক্লারেশন 10 এপ্রিল দেয় নাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডিক্লারেশনটা দিয়েছে হচ্ছে যে আপনার হচ্ছে যে যেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র কবে দিয়েছে, আমি ক্লাসে বলেছি হচ্ছে 10 তারিখে এটাকে গ্রহণ করা হয়েছে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে। দুইটা সিনারিও, একটা হচ্ছে বঙ্গবন্ধু 25 মার্চ রাতে 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস, ওই ঘোষণাপত্রকেই প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে গ্রহণ করা হয়, যেটা করা হয় যেই দিন মুজিবনগর সরকার গঠন করা হয় ঠিক তখন। ওকে, এরপর যদি আমরা দেখি, সো আপনারা আজকের ক্লাস দেখে যারা ভর্তি হবেন, কোর্স ফি হচ্ছে মূলত হচ্ছে 2000 টাকা। আপনাদের জন্য 50% ডিসকাউন্ট আছে। 50% ডিসকাউন্টে আপনারা 1000 টাকায় ভর্তি হতে পারবেন। কিন্তু আপনারা হচ্ছে যে আজকের ক্লাস দেখে যারা হচ্ছে যে করবেন আর কি, ভর্তি হবেন, তাদের জন্য আপনারা যদি এই প্রোমো কোডটা ইউজ করেন, আপনারা জাস্ট এই প্রোমো কোডটা ইউজ করেন, ইজাস 100, আপনাদেরকে 100 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে। দ্যাটস মিন আপনারা হচ্ছে 900 টাকায় ভর্তি হতে পারবেন। তবে আপনাকে সেটা কালকের মধ্যে ভর্তি হতে হবে। এটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পেজে বললেই হবে। কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয়? কোন দেশ প্রথম? সবাই আগাম উত্তর দেয় বলতে আপনারা হচ্ছে যে একটু পিছিয়ে আছেন হয়তো, এর কারণে আপনার মনে হচ্ছে আগাম উত্তর দিচ্ছে। আচ্ছা, কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয়? জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান। প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয় কে? কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয়? একটু হিন্ট দেই আপনাদেরকে, যে দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয় তার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নাই, মানে কূটনৈতিক সম্পর্ক নাই। বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই। আচ্ছা, এরপর সেই দেশটা তাহলে কোনটা? সেই দেশটা হচ্ছে তাইওয়ান। তাহলে প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয় হচ্ছে তাইওয়ান। আরেকটা জিনিস একটু মনে রাখবেন, বাংলাদেশের হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক এবং হচ্ছে মানে কোনো প্রকার সম্পর্ক নাই, বাণিজ্যিক কূটনৈতিক কোনো প্রকার সম্পর্ক নাই হচ্ছে ইসরায়েলের সাথে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশে কোন শিল্প ধ্বংস হয়? পাট শিল্প, বস্ত্র শিল্প, রং শিল্প নাকি হচ্ছে চিত্রশিল্প? শিল্প বিপ্লবের ফলে কি হয় আপনার হচ্ছে যে বেসিক্যালি আপনার এর আগে হ্যান্ডমেড বা হচ্ছে যে ম্যানুয়ালি যে কাজটা করা হয়তো, এটা হয় হচ্ছে যে আপনার মেশিন বেসড হয়।
সো অনেক বেশি কলকারখানা নির্মাণ হইতে থাকে ইংল্যান্ডে, এবং এই কলকারখানা নির্মাণ হওয়ার ফলে বাঙালিদের বা আমাদের এই উপমহাদেশের যে হচ্ছে বস্ত্র শিল্প আছে, এই বস্ত্র শিল্প আপনার হচ্ছে যে হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তার মানে আপনারা বস্ত্র শিল্প যারা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। উইঘুর জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়? আচ্ছা, আমি বলি এটা হচ্ছে যে এখানে মিস্টেক আছে। হ্যাঁ, উইঘুর অপশনে সঠিক উত্তর নাই, একটা মিস্টেক হয়েছে। উইঘুর মূলত হচ্ছে যে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত নির্যাতিত একটা মুসলিম জাতিগোষ্ঠী। উইঘুর বসবাস করে কোথায়? চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে। তুরস্ক হবে না। ও আচ্ছা, সরি, মানে এখানে কোন দেশের বংশোদ্ভূত বলেছে, আমি প্রশ্নটা খেয়াল করি নাই। দেখেন, আমি এখানে প্রশ্নটা যেমন খেয়াল করি নাই, পরীক্ষা হলে আপনিও কিন্তু সেম জিনিসটা বলতে পারেন। আপনাকে উইঘুর উইঘুর বসবাস করে হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশে, কিন্তু আপনাকে উইঘুর কথাটা শোনার পরে আপনাদের মাথায় এই জিনিসটা সেট হয়ে থাকে, এটা তো আসলে চীনের হচ্ছে যে জিনজিয়াং প্রদেশে বসবাসকারী একটা মুসলিম জাতিগোষ্ঠী। কিন্তু এইটা কোন দেশের বংশোদ্ভূত, এই তথ্যটা আপনারা যদি খেয়াল না করেন, আপনাদের এখানে ট্র্যাপ সেট করে না, এখানে চীন দিলে পরে তাইলে হচ্ছে যে সবাই চীনটাই আনসার করে দিত। সো আপনাকে যখন বলতে হবে যে চীন হবে, এটা বিষয়টা হচ্ছে যে উইঘুর চীনে বসবাস করে, কিন্তু বংশোদ্ভূত হচ্ছে যে তারা হচ্ছে তুরস্কের বংশোদ্ভূত। এইটা একটু ভালোভাবে খেয়াল রাখেন, এই টুইস্টটা ভুল করেন না। আন্তর্জাতিক আদিবাসী দিবস কত তারিখে? 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর নাকি 20 ডিসেম্বর? হ্যাঁ, এই এই ট্র্যাপটাতে পড়েন না, এখানে চীন দিলে তাইলে সবাই মোটামুটি হচ্ছে যে আরো ভালোভাবে ট্র্যাপে পড়তো। আপনাদের ক্লাসগুলো পরে করা যায় না কেন? এখান থেকে অনেক ক্লাস হয়, তাই হয়তো বা আপনি ক্লাসটি খুঁজে পান না অনেক পোস্টের ভিড়ে। ক্লাসটি যদি পরবর্তীতে করতে চান, আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, আমাদের ক্লাস পেজে থাকে। বাট অনেক পোস্টের কারণে ক্লাসগুলো পেছনে পড়ে যায়, তাই হচ্ছে যে আপনারা করেন আর কি, হয়তো ফেস করেন এই প্রবলেমটা। আচ্ছা, এখান থেকে আপনারা আরেকটা জিনিস একটু মনে রাখবেন। আহ সেই তথ্যটা হচ্ছে যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অলরেডি, কেউ 17-র পক্ষে, কেউ 18-র পক্ষে। ওকে, এখান থেকে বিশ্ব যে হচ্ছে আদিবাসী আছে এই তথ্যগুলো এবং বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কেও একটু ভালোভাবে জেনে নেবেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস হচ্ছে 18 ডিসেম্বর। আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে? 18 ডিসেম্বর আন্তর্জাতিক আদিবাসী দিবস। রাজু ভাস্কর্যের স্থপতিকে? রাজু ভাস্কর্যটি অবস্থিত হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক পাশেই। টিএসসিতে আরেকটা ভাস্কর্য আছে, সেটা হচ্ছে পায়রা চত্বর। সো এই রাজু ভাস্কর্যটা সাধারণত অন্যায় এবং প্রতিবাদের প্রতীকী রূপে ব্যবহৃত হয়। এই রাজু ভাস্কর্যের স্থপতিকে? শামীম শিকদার, রাশা, শ্যামল চৌধুরী নাকি হামিদুর রহমান? রাজু ভাস্কর্যের স্থপতিকে? শামীম শিকদার। আপনারা কনফিউজ হবেন দুইটাতে, আমি বলে দেই। আপনারা হচ্ছে যে এই যে শামীম শিকদার আর শ্যামল চৌধুরী, এই দুইটার মধ্যে কনফিউশন হবেন। বাকি দুইটা আসলে আপনারা ইজিলি বাদ দিয়ে দিতে পারবেন, আপনাদের কনফিউশনের জায়গা হবে দুইটা। এখানে খ আনসার দিয়েছে কেউ? রাশা ভাই, খ তো কনফিউজ হওয়ার কথা না, আপনাদের ক আর গর মধ্যে কনফিউজ হওয়ার কথা। আর খ যদি কেউ আনসার দিয়ে থাকেন তাইলে টোটালি আপনি তথ্যটা কখনো টাচ করেন নাই, মানে বি নাম্বার যারা আনসার দিচ্ছেন তারা তথ্যটা টাচ করেন নাই কখনো। ওকে, রাজু ভাস্কর্যের স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতাকে? সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি মূলত হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে যশোরে আপনার হচ্ছে যে শরণার্থী যারা ছিল, যশোর থেকে ভারতে যে শরণার্থীরা যাচ্ছিল, এই শরণার্থীদের দীর্ঘ একটা সারি দেখতে পান। যে রচয়িতা, সে কবি, তার নাম এখানে আছে, যেটা আপনারা আনসার দিবেন। তিনি এই জিনিসটা দেখার পরে এইটার উপর একটা কবিতা লিখেন। সেই কবিতাটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড নামে পরিচিত। এই সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোথায়? কানাডায়, মেক্সিকোতে, যুক্তরাষ্ট্রে নাকি উল্লেখিত সব দেশে? পরবর্তী যে বিশ্বকাপ ফুটবল আছে, ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে বা কোন দেশে অনুষ্ঠিত হবে? পরবর্তী বর্তমান সর্বশেষ বিশ্বকাপ ফুটবলে 32টা দল অংশগ্রহণ করলেও পরবর্তী বিশ্বকাপ ফুটবলে কিন্তু 48টা দল অংশগ্রহণ করবে। সো পরবর্তী বিশ্বকাপ ফুটবল আসলে একটু কঠিন হতে যাচ্ছে সবার জন্যই।
কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তিনটি দেশের সম্মিলিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ ফুটবল। তাহলে পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোথায়? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই জায়গা থেকে আপনারা হচ্ছে স্পোর্টসের সেগমেন্টটা পড়েন। আপনাদেরকে বারবার বলেছি স্পোর্টসের যে আগাম তথ্য আছে এই আগাম তথ্যটা খুব ভালোভাবে পড়ে রাখবেন। স্পোর্টসের যে অ্যাডভান্স ইনফরমেশন আছে এই অ্যাডভান্স ইনফরমেশনটা একটু ভালোভাবে পড়ে রাখবেন। এবার যদি দেখি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রাম এর পরিচালক কে ছিলেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালক কে ছিলেন? চাষী নজরুল ইসলাম, জহির রায় খান, মোর্শেদুল ইসলাম নাকি তারেক মাসুদ? মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালককে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। পাকিস্তানের গণপরিষদের কার্য বিবরণীতে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন কে? আবুল কাশেম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শেখ মুজিবুর রহমান নাকি ধীরেন্দ্রনাথ দত্ত? যে ব্যক্তি আপনার হচ্ছে যে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন তার বাড়ি হচ্ছে কুমিল্লা। তার বাড়ি কোথায়? কুমিল্লা। সো এখন বলেন যে হচ্ছে যে কে দাবি জানিয়েছিলেন? দেখেন বাংলাদেশের সংকটময় এবং সম্ভাবনাময় প্রত্যেকটা পরিস্থিতিতে কুমিল্লার মানুষ কিন্তু এগিয়ে এসেছে। ওকে, সো তার বাড়ি ছিল হচ্ছে কুমিল্লা, তার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। এবার যদি আমরা দেখি পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? ওই যে আপনাদেরকে বললাম না এখানে হচ্ছে ইসলামের ইতিহাস আছে। সো ইসলামের ইতিহাস সম্পর্কে পড়তে হবে, ইসলামের ইতিহাস সম্পর্কে বিস্তারিত পড়তে হবে আপনাদেরকে। ইসলামের ইতিহাস সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে, কেননা ইসলামের ইতিহাসের যে পার্টটা আছে এই পার্টটা থেকে কিন্তু আপনাদের এই জায়গায় প্রশ্ন করা হয়ে থাকে। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন হচ্ছে 40 বছর বয়সে। এরপর তার কাছে আপনার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো। এভাবে হচ্ছে যে প্রায় দীর্ঘ 23 বছর যাবত আপনার হচ্ছে যে নাজিল হয়েছে হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। তাহলে কোরআন কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে আপনার হচ্ছে যে নাজিল হয়েছে। আমি কুমিল্লার না, আমার বাড়ি কুমিল্লা না, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমার বাড়ি কুমিল্লা না। আচ্ছা, এরপর যদি আমরা দেখি কোনটি ইউএনও এর সাথে সংশ্লিষ্ট নয়? আইএলও, ডাব্লিউএইচও, আপনার হচ্ছে আসিয়ান। কোনটি হচ্ছে ইউনাইটেড নেশনের সাথে সম্পর্কিত নয়? এটা কিন্তু খুবই সহজ। মানে এই প্রশ্নটা যদি না পারেন, সবগুলো হওয়ার অপশন নাই, সবগুলো বাদ দিয়ে দিলাম, দেখেন তাহলে তিনটা থেকে কোনটা হবে? খুবই সিম্পল না? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারপর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দুইটা তো হচ্ছে ইউএন এর সাথে রিলেটেড হবে, খুবই স্বাভাবিক। আসিয়ান তো হচ্ছে যে ইউএন এর সাথে রিলেটেড হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে হচ্ছে যে ইউএন এর সাথে সম্পর্কিত না হচ্ছে আসিয়ান। কর্ণফুলী নদীর তলদেশে সদ্য স্থাপিত বঙ্গবন্ধু টার্নেলের মূল দৈর্ঘ্য কত? যদিও এই প্রশ্ন এখন রিলেভেন্ট না, অন্যান্য যে মেগা প্রজেক্ট আছে এই মেগা প্রজেক্টগুলো একটু দেখে নিবে। ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বটা মূলত শুরু হয় হচ্ছে যে আপনার একটা ঘোষণাকে কেন্দ্র করে, যে ঘোষণাটা দেওয়া হয় হচ্ছে 1917 সালে। 1917 সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্চার বেলফোর একটা ঘোষণা দেন। এই ঘোষণাটা পাঠান তিনি হচ্ছে যে তৎকালীন হচ্ছে যে রথচাইল্ডের কাছে, তৎকালীন ইহুদি আন্দোলনের নেতা রথচাইল্ডের কাছে একটা চিঠি লেখেন। এই চিঠির মূল বিষয়টা ছিল হচ্ছে ইহুদিদের জন্য একটা জাতিরাষ্ট্র, জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এই ঘোষণার উপর ভিত্তি করে। তার মানে 1917 সালের ঘোষণার উপর ভিত্তি করে 1948 সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে ইহুদি জাতিরাষ্ট্র। ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধভাবে প্রতিষ্ঠিত হয় হচ্ছে ইহুদি জাতিরাষ্ট্র। অ্যান্ড এরপর থেকে আসলে মূলত সংঘাতটা চলে আসতেছে। তাহলে এখানে কি জানতে চাইছে? ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের মূল কারণ ইতিহাস, ধর্ম, প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি, নাকি সবগুলো? কোনটা হবে? ইসরায়েল ফিলিস্তাইন সংঘাতের মূল কারণ কি? দেখেন তাদের ইতিহাসগত দিক থেকেও
দ্বন্দ্ব রয়েছে, ধর্মীয় দিক থেকে দ্বন্দ্ব রয়েছে, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্বীকৃতি, এই তিনটা জিনিসই কিন্তু রয়েছে। বিষয়টা হচ্ছে যে আপনি আপনি আমার বাড়িতে আসলেন, আমার বাড়িতে আসার পরে আমারে বলতেছেন যে তুই কে, মানে তুই এখানে কি করিস, বিষয়টা হচ্ছে এরকম হয়েছে। এরপর যদি হচ্ছে আমরা দেখি হলোকাস্ট বলতে বলে চিহ্নিত করা হয় কোনটিকে? হলোকাস্ট দেখেন একজন ব্যক্তি যিনি হচ্ছে যে 1933 সালে জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। পর তার রচিত একটা বইয়ের নাম হচ্ছে মাইন ক্যাম্প। তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এখন বলেন তিনি হচ্ছে যে 6 মিলিয়ন আপনার হচ্ছে ইহুদিকে হত্যা করেছিল। এই যে ইহুদিদেরকে যে হত্যা করা হয় এটাকেই বলা হয়ে থাকে হচ্ছে হলোকাস্ট। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে হিটলার কর্তৃক ইহুদিদের যে হচ্ছে যে নিধন করা হয় এই জিনিসটাকে বলা হয়ে থাকে হচ্ছে হলোকাস্ট। তাহলে হলোকাস্ট বলতে কি বুঝি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে হিটলার কর্তৃক ইহুদিদের নিধন। বাংলাদেশে মুক্তিযুদ্ধে মর্যাদা অনুসারে বীরত্ব সূচক খেতাবের তৃতীয় খেতাব কোনটি? দেখেন আপনি এইভাবেই করবেন, শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, এখানে শ্রেষ্ঠ আছে, হ্যাঁ, তা একটা একটা করে ভাগ করেন পরীক্ষার খাতায়। শ্রেষ্ঠর পরে হচ্ছে বীর উত্তম, এরপর হচ্ছে বীর বিক্রম, দেন 4 নাম্বারটা হচ্ছে বীর প্রতীক। শ্রেষ্ঠ, উত্তম, বিক্রম, প্রতীক, শ্রেষ্ঠ, উত্তম, বিক্রম, প্রতীক। দেখেন আপনাকে এখন কি চাইছে অনুসারে তৃতীয় খেতাব কোনটা? তাহলে তৃতীয় কোনটা? বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এন্ড বীর প্রতীক। এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে ই করেন, শ্রেষ্ঠ, উত্তম, বিক্রম, প্রতীক, এইভাবে জাস্ট আপনারা মনে রাখেন। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনারা নিতে চান এবং গোছানো একটা প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আপনারা খন্দকার জিকে বইটি অনুসরণ করতে পারেন। এখানে বিগত বছরের প্রশ্নের পাশাপাশি টপিক ভিত্তিক যে হচ্ছে যে প্রত্যেকটা টপিক কিন্তু দেয়া আছে। সো এই টপিকগুলো পড়ে দেন বিগত বছরের প্রশ্ন সলভ করলে আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। বইটি কেনার আগে আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি দেখার পরে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। বইটি দেখার পরে যদি মনে হয় আপনার জন্য বইটি হেল্পফুল তবে আপনি বইটি সংগ্রহ করে নিতে পারেন। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডা, দ্য এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টে লক্ষ্য। আচ্ছা দেখেন এসডিজি ছিল, শুরুতে ছিল হচ্ছে এমডিজি ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজির পরে আসে হচ্ছে এসডিজি। সো এসডিজিতে কতটি লক্ষ্য রয়েছে? এসডিজিতে কতটি? 15টি, 17টি, 21টি নাকি 27টি? আপনি কি লাস্ট ইয়ার এক্সাম দিয়েছিলেন? ওকে, 17টি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 169টি, এক্স্যাক্টলি 17টি এসডিজি, 17টি লক্ষ্য রয়েছে। টাইম ফ্রেম হচ্ছে 16 থেকে 30। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? কাজী নজরুল ইসলাম, ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, কবি জয় গোস্বামী, লালন ফকির। এটা বেশিরভাগ ভুল করবে, মানে অনেকে ভুল করবে এই প্রশ্নটা। এটা ধরেন, এটা দেখি হচ্ছে যে কে সঠিক উত্তর দিতে পারেন। অনেকেই অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা 22-এ আছেন, 23-এ আছেন। 23 হচ্ছে ব্রাহ্মবান্ধব উপাধ্যায় হচ্ছে কাজী নজরুল ইসলাম, সরি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? চতুর্থ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষষ্ঠদশ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনী। দেখেন সংবিধানের সংশোধনী থেকে আপনাদেরকে বারবার বলা হয়েছে চতুর্থ সংশোধনীটা একটু ভালোভাবে পড়বেন আপনারা। চতুর্থর পরে হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে আপনারা সংবিধানের সংশোধনী থেকে কোনটা কোনটা পড়বেন? সংশোধনী থেকে আপনারা পড়বেন হচ্ছে চতুর্থটা, চতুর্থর পরে আপনারা পড়বেন হচ্ছে যে অষ্টম সংশোধনী, অষ্টমের পরে পড়বেন আপনারা হচ্ছে দ্বাদশ সংশোধনী, দ্বাদশের পরে হচ্ছে আপনারা পঞ্চদশ সংশোধনী এবং সর্বশেষ যে সংশোধনী আছে এই কয়েকটা সংশোধনী পড়বেন আপনারা সংবিধানের। ওকে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আপনার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। বাংলাদেশের বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ।
সেন্ট মার্টিন কেমন দ্বীপ? একমাত্র প্রবাল দ্বীপ, যার আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন। এর অপর নাম হচ্ছে নারিকেল জিনজিরা। সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিনজিরা। সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বকোণ দিকে অবস্থিত, সর্বদক্ষিণে অবস্থিত দ্বীপ। যদি অপশনে ছেড়া দ্বীপ থাকে তাহলে ছেড়া দ্বীপ হবে, সেন্ট মার্টিন থাকলে সেন্ট মার্টিন হবে। তবে সেন্ট মার্টিন সর্বদক্ষিণে অবস্থিত একটা ইউনিয়ন। ছেড়া দ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। মহেশখালী, আচ্ছা ছেড়া দ্বীপের আয়তন কত? ছেড়া দ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপ অবস্থিত হচ্ছে আপনার নোয়াখালীতে। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নোয়াখালীতে অবস্থিত নিঝুম দ্বীপ। এখানে হচ্ছে যে হরিণের জন্য বিখ্যাত নিঝুম দ্বীপ। মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। মহেশখালী কোথায় অবস্থিত? মহেশখালী অবস্থিত কক্সেস বাজার। মহেশখালী কোথায় অবস্থিত? কক্সেস বাজারে অবস্থিত একটা দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? ন্যূনতম একটা অ্যামাউন্ট, যেটা না হলে সংসদের অধিবেশন কার্যক্রম পরিচালিত হতে পারবে না। 55, 75, 60 নাকি 50 জনে? কোরাম হয় কতজনের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় সংসদে? কোরাম হয় কতজন সদস্যের ভিত্তিতে? একটু দ্রুত আনসার করেন। কোরাম হয় কতজন সদস্যের ভিত্তিতে? বাংলাদেশের জাতীয় সংসদে 60 জন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়। 60 জন সদস্য না থাকলে আসলে সংসদ কার্যক্রম পরিচালনা করা লাগে। কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়? ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে নাকি হচ্ছে নেদারল্যান্ড? কোন দেশটি নর্ডিক অন্তর্ভুক্ত নয়? নর্ডিক অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? নর্ডিক অন্তর্ভুক্ত নয় হচ্ছে আপনার নেদারল্যান্ড। নর্ডিক অন্তর্ভুক্ত নয় নেদারল্যান্ড। ওকে, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে আপনার অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যিনি হচ্ছে পর্তুগালের নাগরিক। তাহলে পর্তুগালের নাগরিক যেহেতু, তাহলে ইউরোপের হবে না, আফ্রিকার হবে না, এশিয়ার হবে না, উত্তর আমেরিকা মহাদেশের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আপনার ইউরোপের হবে না। মানবাধিকার দিবস পালিত হয় কবে? 25শে জুন, 1 আগস্ট, 1 মে, 10 ডিসেম্বর। আচ্ছা, 1948 সালে, 1948 সালে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় কবে? 1948 সালের 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর। সো এই যে 1948 সালের 10 ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটা গৃহীত হইল, এরপর থেকে এই 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। তাহলে মানবাধিকার দিবস কবে? 10 তারিখ হচ্ছে মানবাধিকার দিবস। রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরকারী দেশের নাম কি? কেনিয়া, গাম্বিয়া, গ্যাবন নাকি হচ্ছে গায়ানা? গাম্বিয়া। গাম্বিয়ার আইনমন্ত্রী আবু বকর আবু তাম্বাদু এই মামলাটা হচ্ছে দায়ের করেছিলেন। ওকে, তাহলে হচ্ছে যে এই উল্লেখিত দেশগুলোর মধ্যে মামলা দায়েরকারী দেশ হচ্ছে গাম্বিয়া। এবার যদি আমরা দেখি তারিখ কোন ভাষার শব্দ? ওই যে আপনার বললাম না, সংস্কৃত শিল্পকলার যে পাঠটা আছে ওইখান থেকে এই প্রশ্নটা মূলত এসেছে। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ কোন ভাষার শব্দ? তারিখ শব্দটি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ, নাকি হচ্ছে যে বাংলা ভাষার শব্দ, নাকি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ? তারিখ শব্দটি কোন ভাষার শব্দ? আপনারা মনে হয় একটু পিছিয়ে আছেন। তারিখ শব্দটি কোন ভাষার শব্দ? ওকে, তারিখ হচ্ছে আরবি ভাষার একটা শব্দ। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? আপনারা হচ্ছে যে বিশ্ব সংবাদ মাধ্যম এবং হচ্ছে সংবাদ সংস্থা। এই পার্টটা খুবই ভালোভাবে পড়বেন, বিশেষ করে আপনার রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এই সেগমেন্টটা। এই সেগমেন্টটা একটু ভালোভাবে পড়বেন। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? ওকে, রয়টার্সের প্রতিষ্ঠাতা হচ্ছে পল জুলিয়ান রয়টার্স। এটা হচ্ছে যুক্তরাজ্যের একটা সংবাদ সংস্থা। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কবে?
1376, 1176 বঙ্গাব্দে, 1776 বঙ্গাব্দে, নাকি 1076 বঙ্গাব্দে? 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ আপনার হচ্ছে কবে দেখা দিয়েছিল? 76-এর মন্বন্তর নামক ভয়াবহ যে দুর্ভিক্ষটা আছে, এটা বাংলা 1176 বঙ্গাব্দে দেখা দিয়েছিল। হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয় কবে? হুদাইবিয়ার সন্ধি কবে সম্পাদিত হয়? আমি আপনাদেরকে বলেছি ইসলামের ইতিহাস থেকে এই জায়গায় প্রশ্ন করবে, ইসলামের ইতিহাসটা ভালোভাবে পড়তে হবে। হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয় কবে? হুদাইবিয়ার সন্ধি কবে সম্পাদিত হয়? না, আমার এখান থেকে লাইভটা দেখা যাচ্ছে না, আমি একটু ওপেন করে নিই। হুদাইবিয়ার সন্ধি কবে সম্পাদিত হয় তাহলে? এটাও মিক্স টাইপের আনসার কেন দিচ্ছেন? কেউ 27 বলতেছেন, কেউ 28 বলতেছেন। ওকে, হুদাইবিয়ার সন্ধি আপনার সম্পাদিত হয় 628 সালে। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় কবে? কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় কবে? 1912 সালে কলকাতা থেকে, নাকি যে আপনার 1911 সালে, 1905 সালে, নাকি 1909 সালে? কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়, রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? কেউ বলতেছেন 1905, কেউ বলতেছেন 1911, আবার কেউ বলতেছেন 1912। 1909টা কি দোষ করছে এটা বলে দেন একজন, তাই তো হয়ে যায়, তাহলে তো একদম ষোলকলা পরিপূর্ণ হয়ে যায়। ওকে, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় আপনার 1912 সালে। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক পয়েন্ট অফ পলিটিক্স, এটা বর্তমান প্রেক্ষাপটে এত বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত দেয় নিউজউইক ম্যাগাজিন। মুরাল শব্দের অর্থ কি? মুরাল শব্দের অর্থ কোলাজ, দেয়াল চিত্র, পাতায় আঁকা চিত্র, নাকি নকশা? মুরাল শব্দের অর্থ কি? এটা যে ওই যে সংস্কৃত শিল্পকলা, বিশেষ করে যে আপনার ফাইন আর্টস এর সাথে রিলেটেড। সো এইটা একটু ভালোভাবে দেখবেন। মুরাল শব্দের অর্থ কি? আহ কোলজ, দেয়াল চিত্র, পাতায় আঁকা চিত্র, নাকি যে নকশা? মুরাল শব্দের অর্থ কি? এখন ওমে রিও 35-এ পড়ে আছে, 37-এ চলে আসছি আমরা। ফেসবুক রিসেন্টলি একটু ঝামেলা করতেছে। মুরাল শব্দের অর্থ যে আপনার দেয়াল চিত্র। মুরাল বলতে আমরা মূলত দেয়াল চিত্রকে বুঝে থাকি। ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেইজিং, সাংহাই, মস্কো, নাকি কোনোটিই নয়? ওকে, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই, জাস্ট জেনে রাখেন ব্রিক্সের নির্দিষ্ট কোনো সদর দপ্তর নাই। সো আপনাদের এই ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস। শুরুর দিকে আপনাদেরকে যে অ্যানালাইসিস রিপোর্টটা দেওয়া হয়েছে ওইটা একটু দেখেন। এই প্রশ্নগুলো সলভ করার পরে এখন মনে হচ্ছে যে ভাইয়া সবই তো পারি, সবই তো সহজ লাগে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমি যখন সলভ করে দিব আপনার কাছে জিনিসটা সহজ লাগবে, কিন্তু পরীক্ষার হলে গেলে আপনার কাছে জিনিসটা কিন্তু এতটা সহজ লাগবে না। বিগত বছরের প্রশ্নর অ্যানালাইসিস প্লাস আপনি অলরেডি পরীক্ষার হলের অভিজ্ঞতা, দুইটার সমন্বয়ে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অথবা বিউপির পরীক্ষায় যে ভুলগুলো করেছেন, এই ভুলের পুনরাবৃত্তি আপনার করা যাবে না। সহজ ভাষায় কয়েকটা জিনিস করা যাবে না। এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা কমতে থাকবে। এটা বলার সুযোগ নেই যে আপনি চান্স পাবেন না, কে চান্স পাবে না পাবে এটা আসলে বলা কঠিন। অনেক সময় অনেক এক্সেপশনাল ঘটনা ঘটে। প্রথম যে বিষয়টা সেটা যে এই যে ছোট ছোট ভার্সিটি কেন্দ্রিক বই, এই বইগুলো পড়া যাবে না। আপনাকে একদম কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে হবে, একদম মানে গোছানো প্রস্তুতি নিতে হবে, নাম্বার ওয়ান।
নাম্বার 2 হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস না পড়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হবে খুব ভালোভাবে। নাম্বার 3, অবশ্যই বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্ন এবং ওই টপিকগুলা, ধরেন আপনাকে বিগত বছরের প্রশ্ন বলতে আপনাকে ব্রিক্স থেকে প্রশ্ন করছে, তার মানে আপনি ব্রিক্সের সদর দপ্তর নাই জাস্ট এটা পড়বেন না, ব্রিক্স সম্পর্কে একদম বিস্তারিত আপনি পড়ে ফেলেন, ব্রিক্সের সদস্য কয়টা, কিভাবে ব্রিক থেকে ব্রিক্স হয়, এই সব কিছু আপনারা পড়ে ফেলেন। মোরাল থেকে প্রশ্ন করছে, তার মানে এটা কোন সেগমেন্টে পড়ে, ভাস্কর্য চিত্রকর্ম সেগমেন্টে পড়ে, তাহলে আপনি ভাস্কর্য চিত্রকর্ম থেকে পড়ে ফেলেন। তারপর আপনার হচ্ছে যে এই যে গণমাধ্যম থেকে প্রশ্ন করে আপনি গণমাধ্যম থেকে পড়ে ফেলেন, এটা ব্রিটিশ আমল থেকে প্রশ্ন করছে আপনি ব্রিটিশ আমল পড়ে ফেলেন, এরা হচ্ছে চুক্তি সন্ধি থেকে প্রশ্ন করছে আপনি চুক্তি সন্ধিটা পড়ে ফেলেন, এটা ব্রিটিশ আমল থেকে প্রশ্ন করছে এই প্রশ্ন প্লাস ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ ঘটনা আপনি পড়ে ফেলেন। তার মানে যে সেক্টর থেকে বা যে সেগমেন্ট থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছিল ওই সেগমেন্টটা আপনাকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে পারছেন বিষয়টা? সো এইভাবে পড়েন আপনি, যদি হচ্ছে যে এভাবে টপিক ধরে ধরে পড়তে পারেন তাহলে আশা করি আপনার জন্য হচ্ছে যে কঠিন হবে না, অ্যাডমিশনের প্রিপারেশনটা আপনার জন্য কঠিন হবে না। সো আপনি এভাবে হচ্ছে ধরেন টপিক ধরে ধরে পড়ে ফেলেন আর কি জিনিসগুলা, তাহলে জিনিসটা আপনার জন্য কঠিন হবে না। দেন এনডিবি সদর দপ্তর সাংহাই, বিক্সের সদর দপ্তর না। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে এই জিনিসগুলা করেন না, সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট করেন না, পূর্বের ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে ওই ভুলের পুনরাবৃত্তি করেন না। দিন শেষে ভালো একটা কিছু হবে, সবার জন্য শুভকামনা রইল, ভেঙে পড়ার কোনো কারণ নাই। এখন পর্যন্ত আপনার হাতে অনেক সময় আছে, অ্যাডমিশন টেস্ট সবেমাত্র শুরু, রাজশাহী ইউনিভার্সিটিতেও সিট আছে অনেকগুলা, চট্টগ্রামেও সিট আছে অনেকগুলা, গুচ্ছতেও সিট আছে অনেকগুলা। তো শেষ পর্যন্ত ফাইট করতে থাকেন, ভালো একটা পরীক্ষা হবে সবার, এই প্রত্যাশায় থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট হয় বলতে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো অবশ্যই আপনাকে পড়তে হবে, সেগমেন্ট রিপিট হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেগমেন্টটাও রিপিট হবে, আর বিসিএস, বিগত বিসিএস এর কোশ্চেনটা একটু ভালোভাবে পড়েন। স্ক্রিনিং অফ হয় নাই কেন? কি করছে?